রাষ্ট্রপতি শাসন জারি না করেও এই স্যার করা যায়। 4-5 জনকে ঢুকিয়ে দিলে সব করতে ঢুকে যাবে, সব বীরপুঙ্গবদের আর দেখা পাওয়া যাবে না। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেরকম কাজ করেনি। নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে মামলা করে এদেরকে হাজতে ঢোকাতে পারে। শাসক দলের অসহযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক, কারণ আমি তো পার্টিদের কথা বাদ দিলাম, বিভিন্ন টিভি চ্যানেলগুলো যখন ফিল্ডে গিয়েছে দেখা যায় যে কোনো বুথে হয়তো 59 জন মৃত ব্যক্তির নাম আছে ভোটার লিস্টে, 40-50 জন অস্তিত্বহীন লোকের নাম আছে। বর্ধমানে একটা চ্যানেল দেখাচ্ছিল যে এই জায়গাটা পুরোপুরি হিন্দু গ্রাম, এখানে কোনো মুসলমান থাকে না, কিন্তু সেখানে মুসলমান ভোটারের নাম আছে, অর্থাৎ সেই লোকগুলো ওখানে নেই কিন্তু ওদের নাম আছে। তো এরকম আরো কিছু নাম আছে, আপনারা তো এই লাভলি খাতুনের নাম শুনেছেন, সে বাংলাদেশের নাগরিক, কিন্তু এদেশে এসে শুধু নাগরিক হয়নি, ভোটে দাঁড়িয়েছে, জিতে একটা পদেও চলে গিয়েছিল। তো এইরকম কিছু নাগরিকত্বহীন লোকেরও নাম আছে। তো একটা বুথে 1000 খানেক লোক থাকে, তার মধ্যে ধরুন খুব বেশি করে 900 লোকই ভোট দিল, যদিও থেকে কমই ভোট পড়ে অধিকাংশ সময়। তো 900 লোকের সেখানে যদি 4 জন প্রার্থী থাকে, সমান করে ভাগ হলে কত হবে? এক একজনের 200 কয়েকটা ভোট হবে। তো কোনো প্রার্থীর যদি 59টা মৃত ভোটারের ভোট পড়ে যায়, 50টা অস্তিত্বহীন লোকের ভোট পড়ে যায়, তারপরে আরো 10টা নাগরিকত্বহীন লোকের ভোট পড়ে যায়, তাহলে তার জয়টা অন্য প্রার্থীরা কি ঠেকাতে পারবেন? তো এই নামগুলো যদি বাদ যায় তাহলে শাসক দলের অনেক প্রার্থীরই জেতা অনেক জায়গায় অসম্ভব হয়ে যাবে, অসুবিধা তো হবেই অধিকাংশ জায়গায়। তো শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে আরম্ভ করে একদম এক কাচ্চা আধ কাচ্চা নেতা নেত্রীরাও এটা ঠেকাতে চেয়েছেন। এসআর হওয়াতে তাদের আপত্তি নাই, যদি নির্বাচন কমিশন বলে যে এসআর হবে, কিন্তু মরা লোকগুলোর নাম থাকবে, অস্তিত্বহীন লোকগুলোর নাম বাদ যাবে না, ওই নাগরিকত্বহীন লোকগুলোরও নাম থাকবে, তাহলে এরা কোনো বাধা দেবে না। এসআইআর তো অসাংবিধানিক, মানে অসাংবিধানিক কিছু নয়, কিন্তু যে এসআইআর এর বিরোধিতা করে যে মমতা ব্যানার্জি মিছিল করলেন, সেখানে তিনি সংবিধান হাতে নিয়ে হেঁটেছিলেন। যারা অপরাধ করে তাদের মন্ত্র তো পুলিশ পুলিশ করে, চোরের মন পুলিশ পুলিশ। তা আমি সংবিধানের বইটা নিয়ে এসেছি, আপনারা যদি চান আমি ধারা বের করে দেখাতে পারি। এখানে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 50, 51 এবং রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 60ও আমার কাছে আছে। অতএব সংবিধান বিরোধিতা নয়, সংবিধান নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা সংশোধন করা। এবং আপনি যদি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট দেখেন, তাহলে সাধারণভাবে রিভিশন হবে না, ইন্টেন্সিভ রিভিশন হবে, কোনো কোনো জায়গায় ইন্টেন্সিভ হবে, কোনো কোনো জায়গায় সাধারণভাবে হবে, সেটাও নির্বাচন কমিশনারকে তারা স্বাধীনতা দিয়েছে। অতএব ইন্টেন্সিভ রিভিশন পুরোপুরি সাংবিধানিক। আমাদের রাজ্যের নেত্রী যেসব কথা বলছেন সেগুলো সংবিধান বিরোধী এবং বেআইনি। উনি তো সত্যি কথা খুব কম বলেন, ঠিক কথা খুব কম বলেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। উনি বলেছেন যখন ইলেকশন ডিক্লেয়ার হবে তখন নির্বাচন কমিশনের ক্ষমতা, তার আগে তো নির্বাচন কমিশনের ক্ষমতা নেই। কিন্তু আমাদের সংবিধানের 324 ধারা 6 নম্বর উপধারায় পরিষ্কার বলা আছে যে নির্বাচন কমিশন চাইলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাষ্ট্রপতি, রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্যপাল
নির্বাচন কমিশনের অধীন করে দিতে পারে। এখানে কোথাও বলা নাই যে নির্বাচন ঘোষণার পর, আগে দিতে পারবে না। দ্বিতীয়ত, যে রিপ্রেজেন্টেটিভ অফ পিপল অ্যাক্ট আছে 50 সালের, তার 29 নম্বর ধারায় বলা আছে যে লোকাল গভর্নমেন্টের, অর্থাৎ এই কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েতের যারা কর্মচারী যদি নির্বাচন কমিশন চায়, তাদেরকে নির্বাচন কমিশনের অধীনে দিয়ে দিতে হবে। অতএব নির্বাচন কমিশনের দিয়ে দেওয়া, এটা নির্বাচন ডিক্লারেশন হতে হবে এরকম কথা নয়। আমি আরো একটা ধারার কথা বলছি, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের 13cc ধারা আছে। সেখানে বলছে সিইও থেকে আরম্ভ করে ডিইও, ইআরও থেকে আরম্ভ করে বিএলও পর্যন্ত যারা রিভিশনের কাজ করে, তাদের কন্ট্রোল, সুপারভিশন এবং ডিসিপ্লিন নির্বাচন কমিশনের হাতে। অর্থাৎ এরা তাদেরকে নিয়ন্ত্রণ করবে, এদের কাজের তত্ত্বাবধান করবে এবং দরকার হলে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংও শুরু করতে পারবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা বলছেন পুরোপুরি বেআইনি কথা বলছেন, অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। এবং ওনার দেখা দেখি ওনার দলের লোকেরা কেউ পুড়িয়ে দিতে চাইছেন, কেউ রক্তগন্ধ বইতে চাইছেন, কেউ লণ্ডভণ্ড করে দিতে চাইছেন, কেউ গাছে বেঁধে রাখতে বলছেন। এগুলো আমাদের যে বিএনএস আছে তাতে সংগঠিত অপরাধ, টেরোরিস্ট অপরাধ, সন্ত্রাসবাদী অপরাধ, এবং সেখানে অপরাধগুলো কগনাইজেবল এবং নন ভেলেবল। অর্থাৎ নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে মামলা করে এদেরকে হাজতে ঢোকাতে পারে। এই 4-5 জনকে ঢুকিয়ে দিলে সব করতে ঢুকে যাবে, সব বীরপুঙ্গমদের আর দেখা পাওয়া যাবে না। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত সেরকম কাজ করেনি, সেই জন্য বীর পুরুষরা খুব লাফালাফি করছে। না, মমতা ব্যানার্জি তো এটাও বলছেন যে ইলেকশনের পরে যদি এসআইআর হতো উনি সব রকম সাহায্য করে দিতেন, কিন্তু ইলেকশনের পর এসআইআর হয়ে লাভটা কি? না, উনি তো ভোটে জিতে গিয়ে মুখ্যমন্ত্রী থাকলেন, তারপর যদি ভোটার লিস্ট বাদ যায়, মাঝখানে 5 বছর সময় পাওয়া যাবে, তো তখন তিনি যা করার করবেন, তার লাভ যথেষ্ট। আপনারা যদি ওনার কথা বুঝতে ভুল করেন তাহলে আমার কিছু বলার নেই। এসআইআর কে ভুল বুঝিয়ে অনেকে বলছে এনআরসি করা হচ্ছে, শাসক দলই বলছে যে এনআরসি চলছে, আবার বলছে যে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মানুষদের। এর ফলে নাকি মতুয়া সম্প্রদায় এবং রাজবংশী সম্প্রদায় যারা আছে তারা সবচেয়ে বেশি। যারা কথা বলছেন তাদের অনেকেই এনআরসি কাকে বলে সেটাও জানেন না, আর এই রিভিশন কাকে বলে সেটাও জানেন না। আমি আপনাকে একটা ফারাকের কথা বলছি। ধরুন একটা বাচ্চা ছেলে বা মেয়ে 5 বছর বয়স, এনআরসিতে তার নাম থাকবে কারণ সে নাগরিক, কিন্তু 18 বছর না হলে কারো ভোটার তালিকায় নাম থাকবে না। যারা বলছে যে এই সংশোধনের মাধ্যমে এনআরসি করা হচ্ছে, তারা এই ফারাকটাই বোঝে না, নাহলে কি করে বলে? এর ফলে মানুষও ভয় পাচ্ছে, মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, মানুষকে ভয় পাওয়ানো হচ্ছে। নিজেদের ভয়টা মানুষের উপর তারা ট্রান্সফার করে দিচ্ছে। যদি ঝামেলা ঝঞ্ঝাট করে এই মরা মানুষের নামগুলো রাখা যায়, অস্তিত্বহীন মানুষের নামগুলো রাখা যায়, নাগরিকত্বহীন লোকের নামগুলো রাখা যায়, এবং আরো কিছু ভূতড়ে নাম ঢুকে দেওয়া যায়, যেমন ময়না এবং বারুইপুরের ইয়ারোরা ঢুকিয়েছিলেন। বলা হচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের ভোট নাকি, ভোটাধিকার নাকি পুরোটাই চলে যাবে এসআইআর হওয়ার ফলে। কি করে যাবে সেটা তো তারা বলছেন না। মতুয়া সম্প্রদায়ের লোকেরা হিন্দু, যদি দেখা যায় তাদের নাম উঠছে না, তারা তো সিএ ক্ষমতা বলে সিটিজেনশিপ আবেদন করলে সিটিজেনশিপ পেয়ে যাবে, তখন তাদের নাম উঠে যাবে। কিন্তু এই সিএ নিয়েও বলা হচ্ছে যে সিএ করলেই নাকি আসামে যেমন 12 লক্ষ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে, আমাদের এখানেও নাকি সেটাই হবে যদি সিএ তে আবেদন করা হয়। দেখুন, সিএ আইনটাতে খুব পরিষ্কার বলা আছে যে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে যারা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, জরোস্ট্রিয়ান, পার্সি, 6টা সম্প্রদায়ের লোক বাংলাদেশ, পাকিস্তান এবং
আফগানিস্তান থেকে এসেছে, তারা ভোটাধিকার পাবে, এখানে তো সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু এই যে ডিটেনশন ক্যাম্পের কথা বলে ভয় দেখানো হচ্ছে মানুষকে, এই জন্য তো অনেকে দেখুন ডিটেনশন ক্যাম্প কিসের জন্য? আপনারা কি জানেন যে 17 সালের যে এনসিআরবি রিপোর্ট, তাতে দেখা গিয়েছিল সারা ভারতবর্ষে ফরেন ন্যাশনাল যারা বেআইনিভাবে ভারতে ঢোকার জন্য জেলে আছে, তাদের 50% বেশি আছে বাংলার জেলগুলোতে। এবং এই ফরেন ন্যাশনালদের আমাদের দেশের ন্যাশনালদের সঙ্গে যাতে না রাখা হয়, সে অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় রাজ্যে ইনভেন্টরিতে ডিটেনশন সেন্টার তৈরি করার জন্য প্রস্তাব দেন। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটো ডিটেনশন ক্যাম্পের সম্মতি দেন 2019 সালে, একটা নিউ টাউনে আর একটা বনগাঁয়। আপনি তৃণমূল নেতাদের জিজ্ঞেস করুন দিয়েছিলেন কিনা সম্মতি। এবং পরে যখন এটা নাকি হইচই হয় যে মমতা এনআরসির বিরোধিতা করছে, আবার ডিটেনশন সেন্টার করছে, তখন তিনিই ব্যাখ্যা দিয়েছিলেন যে এগুলো ওই এনআরসি করে তাদেরকে রাখার জন্য ডিটেনশন সেন্টার নয়, এগুলোতে যারা ফরেন ন্যাশনাল জেলে আছেন তাদেরকে রাখার জন্য ডিটেনশন সেন্টার। তো এখন তিনি অন্যরকম কথা বলছে। আপনারা তো দেখেছেন 2005 সালে তিনি পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মারার কথা তো আপনারা সবাই জানেন। আর তিনি কি বলেছিলেন যে এই বিদেশি অনুপ্রবেশকারীরা এসে এখানে সন্ত্রাসবাদের সৃষ্টি করছে এবং ওই রাজ্যের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সারা দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। 11 সালে তিনি ক্ষমতায় এসেছেন, তারপরে তাদের দ্বারা তারও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না, রাজ্যের লোকেরও হচ্ছে না, দেশের লোকেরও হচ্ছে না। এই যে এসআইআর করার জন্য যে বিএলওদের নিয়োগ করা হয়েছে, দেখা গেছে বিএলওরা একাধিক জায়গায় মার খাচ্ছে রীতিমতো। অনেকগুলো কারণে। দেখুন কোনো কোনো জায়গায় কোনো রাজনৈতিক দলের লোককে বিএলও করে দিয়েছে, এটা হওয়া উচিত নয়। যে কোনো একটা রাজনৈতিক দলের সে যদি কর্মী হয় তো সে দলের উপর তো টান থাকবে, খুব সৎ না হলে তার পক্ষে বিএলওর কাজ করা সম্ভব নয়। আর দ্বিতীয়ত যেখানে যেখানে এই মমতা ব্যানার্জির এবং তার ভাইপোর কথা শুনে লোকেরা উত্তেজিত হয়ে আছে যে বিএলও এমনভাবে কাজ করছেন যাতে মরা মানুষের নাম বাদ যাবে, অস্তিত্বহীন লোকের নাম বাদ যাবে, নাগরিকত্বহীন লোকের নাম বাদ যাবে, তখনই তারা ক্ষিপ্ত হয়ে তার উপর মারধর করছে। এবং যেহেতু পুলিশের লোকেরা দলদাস হয়ে গিয়েছে, তারা এই জন্য শাসক দলের নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নির্বাচন কমিশন যদি করা হয় তাহলে এটা হওয়া সম্ভব নয়। এই যে আপনি বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী তারা বিএলও হিসেবে রয়েছে, আমরা এটা দেখে হচ্ছে যে চায়ের দোকানে বসে বা তৃণমূল সভাপতির বাড়িতে বসে বিএলওরা ফর্ম বিলি করছে। এভাবে কি সঠিকভাবে কাজ করানো সম্ভব হবে এসআইআর এ? কি করে সম্ভব হবে? সে বেঁচে থাকতে চায়, মরা মানুষের নাম থাকলে তার ব্যক্তিগত কোনো ক্ষতি নাই, অস্তিত্বহীন লোকের নাম থাকলে তার ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি নাই, নাগরিকত্বহীন লোকের নাম থাকলে তার ক্ষতি নাই। সঠিকভাবে কাম করতে গেলে ওই যে শাসক দলের গুন্ডারা তাকে মারপিট করলে তার অসুবিধা আছে, সেই জন্য তারা সারেন্ডার করে দিচ্ছে শাসক দলের গুন্ডাদের কাছে। তাহলে আপনার কি মনে হয় যে রাষ্ট্রপতি শাসন জারি করে আমাদের এখানে মানে এসআইআর করানো উচিত বা ভোট করানো উচিত? রাষ্ট্রপতি শাসন জারি না করেও এসআইআর করা যায় যদি নির্বাচন কমিশন চায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন বারুইপুর এবং ময়নার ইআরও এবং আরো যে ডাটা এন্ট্রির বিরুদ্ধে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। অনেক টালবাহানার পর সাসপেন্ড করলেও এফআইআর করেনি। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? যদি না নেয়, রাজ্য সরকার যদি দেখে যে নির্বাচন কমিশনের আদেশ পালন না করলে আমার কোনো অসুবিধা নেই, তাহলে তারা কেন পালন করবে? এই যে গুলশান কলোনি, সেখানে দেখা গেছে জনসংখ্যা প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ, কিন্তু ভোটার মাত্র 2800 জন। একজন বিএলও গেছে একটা 20টা পরিবারের ফ্ল্যাট, সেখানে মাত্র একটা ফ্ল্যাটেই উনি একদম ভোটার লিস্টে যে নাম আছে সেই নাম পেয়েছে, বাকি 20টা ফ্যামিলির নামই নেই।
এটা তো হতেই পারে যদি তারা যদি এরকম নাগরিকত্বহীন লোক হন, ভোটার লিস্টে তাদের নাম তো থাকার কথা নয়, থাকলেই আশ্চর্য হতো। তো এটা খুবই স্বাভাবিক। এখন এই নাগরিকত্বহীন লোকেরা আছেন কি করে ওখানে, সেইটা প্রশাসনকে খুঁজে দেখতে হবে। আবার এমন অনেক নামও রয়েছে যেখানে তারা থাকেই না গুলশান কলোনিতে, হয়তো তাদের নামও ওই গুলশান কলোনির যে ভোটার লিস্ট সেখানে দেখা গেছে এলাকাবাসীরা চেনেই না সেই নামে কাউকে। তো জায়গা দখল করে যখন রাখা যায়, সেটা পার্টির সমর্থনে করা যায়, তো দু জায়গায় 3 জায়গায় বাড়ি রাখতে অসুবিধা কোথায়? টাকা দিয়ে কিনতে হলে ভাবনা চিন্তা করতে হবে। দেখা গেছে যে শাসক দলের বিভিন্ন নেতারা বারবার ক্ষোভ উগলে দিয়েছে শাসক দলের প্রতি, যে অনুব্রত মণ্ডলকে বলতে দেখেছি আমরা যে তৃণমূলের শত্রু তৃণমূল নিজে। এবার হুমায়ুন কবির তিনি দল ছাড়ছেন এবং তিনি নিজে একটা দল ঘোষণা করবেন 20 থেকে 22 ডিসেম্বরের মধ্যে। দেখুন, প্রতিটি লোকে তো তিনি কোন রাজনৈতিক দল করবেন অথবা নতুন কোনো দল তৈরি করবেন কিনা সে স্বাধীনতা আছে, তো তিনি করতেই পারেন। মানে ভোটের আগে এটা ভাঙন ধরছে একটা শাসক শিবিরে। সেটা নির্ভর করবে হুমায়ুন কি পরিমাণ ভোটারকে তার সঙ্গে নিতে পারেন। যদি একটা বড় সংখ্যক ভোটারকে নিতে পারেন তাহলে এটা শাসক দলের পক্ষে বড় ভাঙন হবে। কিন্তু যদি দেখা যায় তার সঙ্গে কোনো ভোটারই যাচ্ছেন না, তাহলে তিনি কিছু করতে পারবেন না। একাধিক এই রাজ্যে যে আমরা একাধিক মানে ধর্ষণের ঘটনা দেখছি, সেখানে বেশিরভাগ দেখা যাচ্ছে পুলিশ, মানে যারা আমাদের রক্ষক তারাই আমাদের ভক্ষক হয়ে উঠছে দিনকে দিন। মানে হোমগার্ডের চাকরি করছে, নয় সিকিউরিটি। আপনাদের একটা ভুল ধারণা আছে, হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার বা এনবিএফ এরা কেউ পুলিশ নয়। পুলিশের কোনো আইন এদের প্রযোজ্য হয় না, দেশের আইন এদেরকে পুলিশের কোনো ক্ষমতা দেয় না। এই সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড এদের কাদের করা হয়? শাসক দলের নেতাদের পিছনে পিছনে যারা ঘুরে বেড়ায়, কারা ঘুরে বেড়ায়? অধিকাংশ তো অপরাধী লোকেরা ঘুরে বেড়ায়। তো এই অপরাধী লোকদের যদি আপনি সিভিক ভলেন্টিয়ার করেন, তো তার অপরাধ করার প্রবণতা তো আরো বাড়বে, কারণ সে শুধু শাসক দলের প্রশ্রয় পাচ্ছে না, তখন পুলিশেরও প্রশ্রয় পাচ্ছে। কারণ তারা অন্য কোনো পুলিশ অফিসার নয়, থানার ওসির পুরো মাতব্বরি করছে শাসক দলের নিয়ন্ত্রণ নিয়ে। ওসি কিছু করলে তারা শাসক দলের নেতাদের বলে দেবেন, তো শাসক দলের নেতাদের নির্দেশ তাদের মাধ্যমে ওসির কাছে চলে আসছে। অতএব সে একটা থানায় ওসির থেকেও গুরুত্বপূর্ণ লোক। অতএব তার অপরাধ করে তার কোনো সাজা হবে এটা সে মনেই করে না। আপনি দেখুন না, আরজি করতে দেখেছেন, সে পুলিশ না, পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ঘুরছেন, কলকাতা পুলিশ লেখা, এটা তো অপরাধ। পুলিশ ব্যারাকেও তিনি থাকছেন, এটাও অপরাধ। কোনো অপরাধী পুলিশ ব্যারাকে যদি থাকেন তাহলে আপনি বুঝতে পারছেন। তো উনি সেইটাই প্রথম অপরাধ করেছেন তা তো নয়, এর আগেও অপরাধ করেছেন, তো তারপরে তিনি পুলিশ ব্যারাকে থাকছেন। তার মানে পুলিশের কি পরিমাণ অবনতি করিয়েছেন আমাদের পুলিশের যারা সিনিয়র অফিসার আছেন তারা। অসংখ্য ধন্যবাদ।